This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এক খবর দিয়ে আপনাদের এক মর্মান্তিক মৃত্যু, তারপর বহু প্রশ্ন এবং অনেক ধোঁয়াশা। কোন্নগরের দুর্ঘটনায় যখন তরুণের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে আরজি করে, এমনই দাবি করেছেন মৃতের পরিবার। সেই দাবিকে হাতিয়ার করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। কিন্তু সত্যি কি বিনা চিকিৎসায় মারা গিয়েছে? শ্রীরামপুর হাসপাতাল থেকে তাকে কি আরজি করেই পাঠানো হয়েছিল? সবটাই খতিয়ে দেখার চেষ্টা করেছে TV9 বাংলা। দেখুন তো কি উঠে এলো আমাদের কাছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শুক্রবার ভোরে কোন্নগরে লরি দুর্ঘটনায় গুরুতর জখম হন বিক্রম ভট্টাচার্য নামে এক তরুণ। তাকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। তরুণকে আরজি করে নিয়ে আসে তার পরিবারের অভিযোগ, চিকিৎসা না পেয়ে আরজি করের বাইরে 3 ঘন্টা পড়েছিলেন বিক্রম, তারপর তার মৃত্যু হয়। পেশেন্ট তো মারাই গেল, পেশেন্টের সিটি স্ক্যানটাও হলোই না, করতেই পারলো না, পেশেন্ট তো মারা গেল। আবার তো নিয়ে চলে আসলাম আপনার ট্রমা বিল্ডিং এ। ইমিডিয়েটলি ট্রিটমেন্ট হয়নি। আমার ছেলে কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক যন্ত্রণা পেয়ে মরেছে। আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে বারবার দাবি করে এসেছে তৃণমূল। বিক্রমের মৃত্যুতে তাদের সেই দাবি আরও জোরালো হয়। ঘটনার পরেই আন্দোলনরত চিকিৎসকদের বার্তা দিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের দাবি নিয়ে লড়াইয়ের পাশাপাশি চিকিৎসকদের পরিষেবা দেওয়ারও আর্জি জানান তৃণমূল সেনাপতি। সেই সুর শোনা যায় অন্য নেতা, এমনকি এতদিন বেপাত্তা থাকা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের গলাতেও। বহুদিন ধরে বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কোনো যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে এবং কাজে ফিরে যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করুন। জুনিয়র ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব। ফলে যে ঘটনা যেটা কোন্নগরে ঘটেছে এবং আজকের ইস্টাতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। যে আমি প্রত্যেক যারা আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, পরিষেবাটা দয়া করে বন্ধ করবেন। এখন প্রশ্ন হচ্ছে, আরজি কর হাসপাতালে আনার পর সত্যি কি বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বিক্রমের? অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, ভর্তির সময় থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 3 ঘন্টা সময় নিয়ম মেনে যা চিকিৎসা পাওয়ার উচিত সমস্তটাই দেওয়া হয়েছে। তার সমস্ত নথিও রয়েছে। তরুণের ডিজিটাল এক্সরে থেকে সিটি স্ক্যান সবকিছুই করা হয় বলে দাবি। যেহেতু হসপিটাল কর্তৃপক্ষ এখানে জানিয়ে দিয়েছে যে ট্রিটমেন্ট হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় না সন্দেহের কোনো জায়গা থাকা উচিত। আর যারা বলছেন যে ট্রিটমেন্ট হচ্ছে না বা ট্রিটমেন্ট পাচ্ছে না, লোক এসে ফিরে যাচ্ছে, তাদের প্রত্যেককে অনুরোধ করব, একবার পাশের যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে যান, সচক্ষে দেখুন, খুব জেনুইন উদ্দেশ্য নিয়ে যাবেন, কিন্তু যে ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না এইটা দেখতেই যান। আবারও বলছি, অলওয়েজ ওয়েলকাম। বিতর্ক নতুন মোড় নেয় শ্রীরামপুর হাসপাতালের সুপারের বিস্ফোরক বক্তব্যে। TV9 বাংলায় সুপার জানান, কোন্নগরের তরুণকে আরজি করে রেফারই করা হয়নি। শ্রীরামপুর থেকে কলকাতা মেডিকেলে রেফার করা হয়েছিল বিক্রমকে। তাহলে কে আরজি করে নিয়ে গেল তাকে? আমাদের রেফারাল ইউনিট হচ্ছে মেডিকেল কলেজ কলকাতা। এনি নয়, মেডিকেল কলেজ কলকাতায়, ঠিক আছে, সেটাই বলা হয়েছিল। এবার যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সে আরজি করে নিয়ে চলে যায়, যেটা সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আবার এবার শ্রীরামপুরেরও নয়, সে হচ্ছে কোন্নগর মিউনিসিপ্যালিটির একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। আর প্রথমেই উচিত ছিল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া, ঠিক আছে, তো সে কেন নিয়ে গেছে আমরা জানি না। কিন্তু ওয়াল থেকে বলছে ওনারা মেডিকেলে নিয়ে যেতে বলেছিলেন। না, ওনারা আরজি করি বলেছিল, আমাদের ড্রাইভার ওইখানেই নিয়ে। সেখানেও আপনাদের গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল চিকিৎসার জন্য? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, অনেক লেটে 2 ঘন্টা পরে ট্রিটমেন্ট শুরু করেছে। এখানেই শেষ নয়, সরকারের অস্বস্তি বাড়িয়ে হাটে হাড়ি ভেঙেছেন এই সুপার। জানিয়েছেন, নামে সুপার স্পেশালিটি হলেও শ্রীরামপুর হাসপাতালে উপযুক্ত পরিকাঠামোই নেই। ভাস্কুলার ইনজুরি ছিল, মানে আর্টারি ড্যামেজ ছিল, যেটা আমাদের তো সিটিভিএস সার্জন নেই, মানে সেটা সুপার স্পেশালিটি ওগুলো থাকে না একটা সাব ডিভিশন হসপিটালে বা SSH মানেই যে সব কিছু তা নয়। কার্ডিওলজিস্ট নেই, নেফ্রোলজিস্ট নেই, এসব কিছু নেই, আমার ইউরোলজিস্ট নেই। নথি দেখে বোঝা যাচ্ছে বিক্রমকে আনা হয়েছিল শুক্রবার সকাল 9টার কিছু আগে, অর্থাৎ দুর্ঘটনার পর প্রায় 5 ঘন্টা পর।
চিকিৎসকদের ভাষায় এই সময়টা গোল্ডেন আওয়ার। প্রশ্ন উঠছে, শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যথাযথ পরিকাঠামো থাকলে তাকে কি জরুরি পরিষেবাটুকু দেওয়া যেত না? তাতে কি বেঁচে যেতে পারতেন না বিক্রম? আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, TV9 বাংলা আপনাদেরকে একের পর এক এক্সক্লুসিভ রিপোর্ট দিয়েছে এই তিলোত্তমা কাণ্ডে। ফের এক সুপার এক্সক্লুসিভ রিপোর্ট আমাদের কাছে, রক্তদাগ রহস্য। আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমা ধর্ষণ করে এই যে মোড় ঘোরানো এক্সক্লুসিভ, সিবিআই এর নজরে সেখানে এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা। ঘটনার দিন ভোর রাতে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা বাথরুমে ওই চিকিৎসক স্নান করেছিলেন। সিবিআই সূত্রে খবর, জামায় রোগীর রক্ত লেগে থাকায় স্নান করতে হবে বলে এক নার্সকে জানিয়েছিলেন সেই চিকিৎসক। তাহলে দুয়ে দুয়ে চার করলে কি রক্তের দাগ রহস্যের কিনারা হবে? রহস্য বাড়ছে। সিবিআই নজরে রক্তের দাগ রহস্য। সিবিআই সূত্রের খবর, 9 আগস্ট ভোর 3:30টার সময় এক জুনিয়র চিকিৎসক চেস্ট মেডিসিনের শৌচাগারে স্নান করতে গিয়েছিলেন। ভোর রাতে হাসপাতালের ওই শৌচাগারে স্নান কেন? সহ চিকিৎসকেরা যখন জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি স্নান করতে গিয়েছেন, ওই জুনিয়র চিকিৎসক জানান তার জামায় রক্তের দাগ লেগে গিয়েছিল। তাহলে রক্তের দাগ ধুতেই স্নান? জুনিয়র চিকিৎসক জানিয়েছিলেন MDR মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ইউনিট, সেই ইউনিটের 4 নম্বর বেডে এক মহিলা রোগীকে PRBC দেওয়ার সময় তার জামায় রক্তের দাগ লেগে যায়। সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? ঘটনার সত্যতা জানতে সেদিন কর্তব্যরত এক নার্সকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এজেন্সি সূত্রে খবর, সেদিন রাত 9:30 নাগাদ হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডে ঢোকেন ওই চিকিৎসক। নার্স যে ঘটনাক্রমের কথা জানান তা হলো, রাত 9:30টার সময় এক জুনিয়র চিকিৎসক হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঢোকেন। ঢুকেই তিনি ফ্রিজ খুলেন, ফ্রিজ খুলে রক্তের ব্যাগ খুঁজছিলেন। সেই সময় নার্স জিজ্ঞেস করেন কি খুঁজছেন। নার্স জিজ্ঞাসা করেন কি খুঁজছেন। জুনিয়র চিকিৎসক বলেন 4 নম্বর বেডের রোগীকে PRBC দিতে হবে। PRBC ব্যাগ বের করছি। নার্স জানতে চান কি নাম আপনার। নার্স আরো বলেন, PGT কে আছেন। সেই নামও বলেছিলেন সেই জুনিয়র চিকিৎসক। 10:30 থেকে 2:30 এই সময়কালের মধ্যে দুবার ওই জুনিয়র চিকিৎসক রোগীর কাছে গিয়েছিলেন। প্রথমবার PRBC চালানোর সময়, দ্বিতীয়বার PRBC ঠিকমতো চলছে কিনা একথা বলে তিনি রোগীর বেডের কাছে যান। নার্স সেই সময় তাকে বলেন যে আপনি যে গ্লাভসটা হাতে পরেছেন সেটা ঠিক জায়গায় ডিসপোজ করেছেন তো। জুনিয়র চিকিৎসক জানান গ্লাভস তিনি ঠিক জায়গায় ডিসপোজ করেছেন, তবে একই সঙ্গে তাকে স্নান করতে হবে, তার কারণ তার গায়ে রক্তের দাগ লেগে রয়েছে। এই যে কথোপকথন হচ্ছে, এটা 2.5 হাত দূরত্ব ছিল জুনিয়র চিকিৎসক থেকে ওই নার্সের। নার্স যা বয়ানে জানিয়েছেন, নার্স বলেছেন তিনি কোনো রক্তের দাগ দেখেননি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা তিনি জানিয়ে এসছেন যে এই জুনিয়র চিকিৎসককে তিনি চেনেন না, আগে কখনো দেখেননি, সেই জন্যই তিনি জুনিয়র চিকিৎসকের নাম জানতে চেয়েছিলেন। জুনিয়র চিকিৎসক তাকে নাম বলেননি। পুরো বিষয়, পুরো ঘটনাক্রমটা তিলোত্তমা ধর্ষণ ও খুনের সঙ্গে কোনোভাবে কোনো যোগসূত্র রয়েছে কিনা, কোনো যোগসূত্র, কোনো রহস্যের চাবিকাঠি এই তথ্যের মাধ্যমে খোলে কিনা, সেটাই এখন সিবিআইয়ের আতশকাচের তলায়। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।